প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়তে যাচ্ছি আরও একটি ওয়েস্টার্ন গল্প। নাম ঠিকানা। শুরু করছি প্রথম অংশ। ১। দীর্ঘ চড়াই সেরে ক্লান্ত পরিচান্ত ঘোড়া দাঁড় করালো ওয়েন ডেব্রাইট। মেদহীন শক্ত সামর্থ্য পেশিবহুল দেহ তার, দীর্ঘকায়, বয়স ৩০-এর কোঠায়। নিচে দূরে দাঁড়িয়ে থাকা শহরের উপর লাল চোখের দৃষ্টি মেলে দিল সে। পুরো শরীর ঘামে ভিজে জাবজেবে হয়ে আছে, তার উপর ধুলোবালি জমে যাতা চেহারা হয়েছে। প্রতিশোধের আগুন জ্বলছে ওয়েনের দু চোখে। দুদিন ধরে অনুসরণ করে আসা টেইলটা এখন তাজা দেখাচ্ছে। পালাতে থাকা মানুষরূপী এক হিংস্র জন্তুর টেইল এটা। সোজা ওই শহরের দিকে এগিয়েছে। আরও কঠিন হয়ে উঠল যুবকের চেহারা। চোখের সামনে ভেসে উঠল ভেঙে চুরে তছনছ ছোট জীর্ণ শ্যাকটার ছবি। প্রাণহীন কার্লোস মিগুয়েল চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে, মাথা ঝুলে আছে বুকের উপর। চোখহীন কোটর দুটো নিষ্পলক তাকিয়ে আছে। মেঝেতে পড়ে আছে মিসেস মিগুয়েল। তার খুলি চৌচির হয়ে রক্ত মগজ বেরিয়ে এসে বিচিত্র রঙে রাঙিয়ে রেখেছে মেঝে। পাশে পড়ে আছে তাদের 14 বছরের একমাত্র মেয়ে ম্যানুয়েলা। তার উদম শরীরের সবখানে হিংস্র উন্মাত্ত পাশবিকতার চিহ্ন ফুটে আছে। প্রাণহীন চোখ দুটো কোটর ছেড়ে ঠিকরে বেরিয়ে পড়বে যেন। সামান্য কিছু নগদ টাকা ছাড়া দস্যু তস্করদের আকর্ষণ করার মতো আর কোনো সম্পদ ছিল না ওদের। ছিল মায়া, মমতা, আন্তরিকতা আর সহমর্মিতা ভরা অন্তর। ওয়েন ডেব্রাইটের এক জীবনের দায় রয়েছে পরিবারটির প্রতি। বেশ কয়েক বছর আগে অ্যাপাচিদের হাতে ওর প্রাণ যেতে বসেছিল। মারাত্মক আহত হয়ে মুমূর্ষু অবস্থায় কোনো মতে মিগুয়েলদের শ্যাকের দরজায় এসে পড়েছিল। ওই পরিবারটি বাঁচিয়েছিল ওকে। সেবা যত্ন আন্তরিকতায় পরিপূর্ণ সুস্থ সবল করে তোলে। সেদিনের ছোট্ট ফুটফুটে ম্যানুয়েলা পর্যন্ত শাসন চালিয়ে ওষুধপত্র খাইয়েছে ওকে। কথা না শুনলে মা বাবাকে বলে দেবে বলে ভয় দেখিয়ে ততস্থ রেখেছে। ছোটবেলায় বাপ মাহারা ওয়েন ডেব্রাইটকে আপন করে নিয়েছিল ওরা। সবাই মিলে পরম যত্নে জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি জাগিয়ে তুলেছে ওর মনে। তাই যেখানেই যাক ওই জীর্ণ শ্যাকটার টানেই ফিরে আসার জন্য উন্মুখ হয়ে থাকত ডেব্রাইট। কয়েকদিন পর ফিরে এসে সেদিনও শ্যাকের সামনে দাঁড়িয়েছিল। তারপর অতি কষ্টে মন শক্ত করে একসময় উঠে একা হাতে কবর খুঁড়ে পরম যত্নে শুইয়ে দিয়েছে দেহগুলো। এই জঘন্য অপরাধের চরম প্রতিশোধ নিতে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। এদেশে আইনের শাসনের দেখা পাওয়া অসম্ভব, তাই নিজেই তুলে নিয়েছে সে দায়িত্ব। তারপর থেকে শয়তানটার টেইল খুঁজে নিয়ে তাড়া করে ফিরছে। ছুটতে ছুটতে একবার খুব কাছাকাছি পৌঁছেও গিয়েছিল, কিন্তু সন্ধ্যার অন্ধকারে সুযোগ নিয়ে পালিয়ে গেল। পরদিন আবার টেইল বের করে নিশ্চিন্ত হয়েছে ওয়েন। জানে টেক্সাসের মধ্য অঞ্চলের এদিকটায় ধারে কাছে শহর বলতে ওই একটাই আছে, কোমাঞ্চি ওয়েলস। সেদিকেই গেছে শয়তানটা। টেইল পরীক্ষা করে বুঝে নিয়েছে রাতে থামেনি সে, তার মানে অনেকটা এগিয়ে গেছে। তারপর থেকে একটানা ঘোড়া ছুটিয়ে এসেছে ও। এখন ওটার ক্ষমতা বলতে আর কিছু অবশিষ্ট নেই। পা টেনে টেনে কোনো মতে এখানে উঠেছে ওটা।
কিন্তু কাজ শেষ না হওয়া পর্যন্ত নিজের বিশ্রাম বা ঘোড়াটাকে জিরিয়ে নেয়ার সুযোগ দেবার উপায় নেই। আবার ওটাকে চলতে বাধ্য করলো ডেব্রাইট। জানে কোমাঞ্চি ওয়েলসেই পাবে খুনিটাকে, ওখানেই প্রতিশোধ নেবে সে। চারদিকে উঁচু নিচু রুক্ষ ঊষর পাথুরে এলাকার মধ্যে বিশাল সব ওক গাছের ছায়ায় ঢাকা শহর কোমাঞ্চি ওয়েলস। আয়তনে যথেষ্ট বড়, লোকজনের বসবাস কম নয়। ঘরবাড়ি প্রায় সবই মাটির পুরো দেয়ালের। ব্যবসায়ী প্রতিষ্ঠানের ঘরগুলো তাই। তবে খানকতেক সুদৃশ্য কাঠের বিল্ডিংও আছে, তার মধ্যে কয়েকটা দোতলা। ওরকম একটার মাথায় ঝুলছে হোটেলের বোর্ড। ছায়া ঢাকা মেইন স্ট্রিট ধরে ক্লান্ত পায়ে এগিয়ে চলেছে ওয়েন ডেব্রাইটের ঘোড়া। তার প্রতিটি ইন্দ্রিয় উত্তেজনায় টান টান, নজর দূরের সেলুনটার উপর। তাই মেক্সিকান রেস্তোরাঁর সুস্বাদু খাবারের গন্ধ নাকে ঢুকলেও সেদিকে খেয়াল দিল না। এসে সেলুনের সামনে ঘোড়া থামালো। টাই রেইলে বাঁধা কয়েকটা ঘোড়ার মধ্যে একটার উপর দৃষ্টি আটকে গেল ওর। সারা দেহ ধুলোয় মোড়া ওটার। দেখলেই বোঝা যায় চরম পরিচান্ত। গায়ের ঘাম চিকচিক করছে, গাছের পাতার ফাঁক গলে আসা ছিটে ফোটা রোদ লেগে। নিঃশ্বাস ফেলার ভারী শব্দ তখনও শোনা যাচ্ছে। ওটার পাশেই নিজেরটাকে বাঁধল ডেব্রাইট। মনে মনে হিসাব করার ফাঁকে তীক্ষ্ণ দৃষ্টিতে সেলুনের দরজা জানালাগুলো ভালো করে একবার দেখে নিয়ে পা বাড়ালো। আর্চের পাশে রাখা ওয়াশটবের টলটলে শীতল পানির হাতছানি উপেক্ষা করে দরজার কাছে এসে ক্ষণিকের জন্য থামল। ভেতর থেকে কয়েকজন মাতাল খদ্দেরের অসংলগ্ন কথাবার্তার আওয়াজ আসছে। জড়ানো কথা, অস্পষ্ট। হোল স্টারে রাখা কনফেডারেট ড্যান্স ব্রাদার্স অ্যান্ড পার্ক রিভলভার নেড়েচেড়ে আলগা করে নিল সে। পর মুহূর্তে দরাম করে দরজা খুলে সেলুনের মেঝেতে নিজেকে গড়িয়ে দিল। দিক পরিবর্তন করে ওই অবস্থায় পৌঁছে গেল দরজার পাশের দেয়ালে। তারপর দেয়াল ঘেঁষে বারের দিকে ফিরে উঠে দাঁড়ালো। এক নজরে দেখে নিল ভেতরে সবার অবস্থান। কাউন্টারের এক প্রান্তে দাঁড়িয়ে পানালাপ করছে তিন সাধারণ খদ্দের। কাউন্টারের ওপাশে দরজার দিকে ফিরে দাঁড়িয়ে আছে একজন। সামনের হুইস্কির বোতল অর্ধেক খালি তার। কাজ চওড়া লোকটার, বিশাল কাঠামো, ঘামে ভেজা চুল মাথার তালুতে লেপ্টে আছে। ঢালু কপালের নিচে কুতকুতে দুটো চোখ, সরু নাকের দুপাশে প্রায় সেটে আছে। মুখ ভর্তি ঘন দাড়ি, কাপড় চোপড় থেকে শুরু করে পায়ের বুট পর্যন্ত ধুলোয় ধূসর। চাউনিতে হুস্কির ভেলকি পরিষ্কার। দরজা খোলার আচমকা বিকট শব্দে সবার মতো সেও ঘুরে দাঁড়িয়েছে এবং জমে গেছে। তার চোখে চোখ রেখে ওয়েন কঠিন গলায় বলল, আমার এতদূর ছুটে আসার কারণ নিশ্চয় বুঝতে পারছো তুমি। তোমাকে খুন করে কার্লোস মিগুয়েল আর তার পরিবারের হত্যার প্রতিশোধ নেব আমি। সভ্য সমাজের প্রচলিত প্রথা তোমার মতো জঙ্গলি জানোয়ারের বেলায় খাটে না। তবু ঠিক করেছি নীতিগত কারণে তোমাকে ড্র করার সুযোগ দেব আমি। বিস্মিত চেহারা হলো লোকটার। জড়ানো গলায় বলল, তোমার কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারছি না আমি। মেলা ভ্যাজ না করে এখান থেকে জলদি কেটে পড়ো। ধোকা দেবার চেষ্টা করে লাভ হবে না মিস্টার। আমি 3 পর্যন্ত গুনব, এর মধ্যে ড্র করবে তুমি। একপাশে জমে দাঁড়িয়ে থাকা 3 খদ্দেরের উপর দিয়ে চট করে চোখ ঘুরিয়ে বারটেন্ডারের দিকে তাকালো যুবক। ব্যক্তিগত ঝগড়া নিজেরা মিটমাট করে নিলে আশা করি তোমাদের কোনো আপত্তি থাকবে না। ভয়ে সাদা হয়ে যাওয়া ঠোঁটের ফাঁক দিয়ে শব্দ সরল না টেন্ডারের। কোনো মতে মাথাটা কেবল সামান্য কাত করতে পারল সে।
অন্যরাও সবাই নিশ্চল হয়ে বড় বড় চোখে তাকিয়ে রইল। এক কঠোর শোনালো এক কঠোর শোনালো ওয়েনের গলা। নজর স্থির। হোলস্টারের সামান্য উপরে মেলে রাখা হাতের আঙুলের ডগা সামান্য বাঁকানো অবস্থায় টান টান হয়ে আছে। নড়ে চড়ে উঠল বিশাল দেহি। চোখে ভয় দেখা যাচ্ছে। ভেতরে সবার উদ্দেশ্যে বলল সে, তোমরা কেউ কিছু করো, নইলে পরে আফসোস করবে। 2 আরো কঠিন হয়ে উঠেছে ওয়েনের গলা। মুহূর্তের জন্যে কাঁধের পেশি টান টান হয়ে উঠল বিশাল দেহি। অবশ্য পর মুহূর্তেই আবার ঢিলে হয়ে গেল। সিদ্ধান্ত বদলেছে সে। চাপা হুঙ্কার ছাড়ল যুবক। 3 প্রতিটি পেশি টান টান হয়ে অধীর অপেক্ষায় আছে, কিন্তু প্রতিপক্ষের দিক থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। যুবক চাইছে তার হাত সামান্য হলেও নড়ুক, অস্ত্র বের করার চেষ্টা করুক, কিন্তু ব্যাটা অনড়। যতই হিংস্র পশু হোক, কাউকে এমন অরক্ষিত অবস্থায় খুন করা সম্ভব নয় ওয়েনের পক্ষে। কাপুরুষের কাপুরুষের কাজ হয়ে যাবে সেটা। সভ্য সমাজের কাছেও গ্রহণযোগ্য হবে না। কাজেই পেশিতে ঢিল দিল। বাঁকা কণ্ঠে বলল, সুযোগ পেয়েও মন ভরেনি দেখছি। মনে হচ্ছে পাল্লা আরো ভারী না হলে লড়ার মুরদ হবে না তোমার। ঠিক আছে, যত তাড়াতাড়ি পারো তৈরি হয়ে নাও। এরপর তোমাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না, কথাটা মনে রেখো। কথা শেষ হতে না হতে ঘুরে দরজার দিকে এগোলো। দরজায় পৌঁছতে না পৌঁছতে পেছন থেকে নড়াচড়ার একটা অস্পষ্ট শব্দ কানে ঢুকতে আশায় মন নেচে উঠল ওর। হাত পলকে পৌঁছে গেল রিভলভারের বাটে। ওটা বের করে একপাশে সামান্য সরল। হ্যামার টেনে ঘুরতে শুরু করেছে। এই সময় পেছন থেকে গুলির শব্দ উঠল। মুহূর্তে পাঁজরে তীব্র জ্বলুনি অনুভব করল সে, যেন উত্তপ্ত লোহার শিক ভরে দিয়েছে কেউ ওখান দিয়ে। রক্তের উষ্ণধারা টের পেল ওয়েন। ঘোড়া বন্ধ করেনি, জানে দ্বিতীয় বুলেটটাও এখনই আসবে। কেমন এক ধরনের শিহরণ খেলে গেল সর্বাঙ্গে। পেছনের মৃদু শব্দটা যদি সময় মতো কানে না আসতো, যদি কিছুটা না সরত, এতক্ষণে লাশ হয়ে যেত সে। মনে মনে ভাগ্যকে ধন্যবাদ জানালো ডেব্রাইট। আপনা থেকে হাত উঁচু হলো। লক্ষ্যে স্থির হলো অস্ত্রের ব্যারেল। ঘোড়া শেষ হতেই গুলি করল। পর মুহূর্তে বামবাহুর পেশিতে তীব্র ঝাঁকি খেল। ব্যথায় আধার দেখল সে। নতুন ক্ষত থেকে রক্তের নহর গড়িয়ে নামতে শুরু করল। গুলি খেয়েও আরও একবার টিগার টানতে পেরেছে বিশাল দেহি। তবে ওয়েনের গতির কাছে সামান্য ব্যবধানে হার হয়েছে তার। তাই জায়গা মতো লাগাতে পারেনি বুলেট। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়নি ওয়েন। শয়তানটার দু চোখের ঠিক মাঝখান দিয়ে ঢুকিয়ে দিয়েছে তপ্ত মৃত্যু। হুড়মুড় করে পড়ে গেল সে। কষ্ট হলেও নিজেকে সামলে নিল যুবক। ধীরে ধীরে রিভলভার হোলস্টারে পুরে রাখল। খদ্দের 3 জন আগের জায়গা থেকে বিস্ফারিত চোখে একবার ওকে, আরেকবার পড়ে থাকা বিশাল দেহিকে দেখছে। ওদিকে বারটেন্ডার সামনে আসার জন্যে কাউন্টার ঘুরে এগোতে শুরু করেছে। ও আমাকে 2বার গুলি করেছে, সবাইকে দেখে নিয়ে বলল ডেব্রাইট। তোমরা কেউ কি শেরিফকে খবরটা জানাবে? ব্যাপারটার ফয়সালা হয়ে যাওয়া ভালো। ওর কথা শেষ হলে এক খদ্দেরকে ইশারা করলো টেন্ডার। দ্রুত বেরিয়ে গেল লোকটা। পাশে এসে দাঁড়ালো টেন্ডার। উদ্বিগ্ন চেহারায় বলল, বেশি চোট লেগেছে মিস্টার? মাথা নাড়ল যুবক। এর চেয়ে বহুগুণ কঠিন আঘাত বয়ে চলেছি আমি। দ্বিধায় পড়ে গেল টেন্ডার। যুবকের কথা বুঝতে পারেনি। মুহূর্ত পরে দ্বিধা ঝেড়ে ওর হাত ধরল সে। এদিকে এসে বসো, জায়গাগুলো ব্যান্ডেজ করে দিচ্ছি আমি। তারপর 2 ঢোক হুইস্কি গলায় ঢাললে ব্যথা অনেক কমে যাবে। এসো। কথা না বাড়িয়ে তাকে অনুসরণ করলো যুবক। তার দেখানো এক চেয়ারে বসে পড়ল। বোতাম খুলে শরীরের উপরের অংশ থেকে শার্ট নিচের দিকে নামিয়ে ক্ষত দুটো পরীক্ষা করে উৎফুল্ল কণ্ঠে বলল টেন্ডার,
না, তেমন গুরুতর নয়। একটা টাওয়েলে খানিকটা হুইস্কি ঢেলে ক্ষত পরিষ্কার করতে লেগে গেল সে। কাজের ফাঁকে তাক লাগা গলায় বলল, তবে যাই বলো, তোমার হাতের কাজ কিন্তু ভারী চমৎকার। এত দ্রুত কাজ সেরেছ যে আমি কিছু বুঝে ওঠার আগেই দেখলাম পাহাড়টা ধসে পড়ল। ধীরে ধীরে আহত হাতটা নেড়ে দেখালো ওয়েন। আশ্বস্ত হলো, ব্যথা লাগলেও নড়ছে দেখে। মাসল যদি এক আধটা ছিঁড়ে গিয়েও থাকে, তবু ওটার অকেজো হয়ে পড়ার সম্ভাবনা নেই। কিছুটা সময় আর শুশ্রূষা পেলেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। পরিষ্কার একটা তোয়ালে ছিঁড়ে ফালি করে ওর পাঁজরের উপর ব্যান্ডেজ করছে টেন্ডার। জায়গাটা ভীষণ জ্বালা করে ওঠায় বিকৃত করে মুখ ঘুরিয়ে নিল যুবক। তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকলো চৌকো দেহের বয়স্ক এক লোক। বেশ মোটা, তার বুকে আটা আছে পেতলের স্টার। দরজা থেকেই বিরক্ত কণ্ঠে বলল সে, আবার কি ঘটল মিলার? পর মুহূর্তে ফ্লোরে পড়ে থাকা দেহটা দেখে সভয়ে আঁতকে উঠল লোকটা। হে মা মেরি, এ যে দেখছি ওবি ফ্যাসকেন। বারটেন্ডার ব্যাখ্যা করলো, কোত্থেকে এসে হুইস্কি গিলতে শুরু করেছিল ওবি। একটু পর এই ভদ্রলোক ঢুকে তাকে ড্র করতে বলল, কিন্তু ওবি রাজি হচ্ছে না দেখে বেরিয়ে যাবার জন্য দরজার কাছে পৌঁছতেই ও ব্যাটা পেছন থেকে আচমকা গুলি চালিয়ে বসলো এর উপর দুবার। তারপর এই লোক গুলি করেছে। ক্লান্তির ছাপ ফুটল শেরিফের চেহারায়। একে কেন খুন করতে চেয়েছিলে তুমি? আমার এক আত্মীয় পরিবার, তাদের স্বামী স্ত্রী আর 14 বছরের মেয়েকে অমানুষের মতো নির্যাতনের পর খুন করে রেখে এসেছে ও, ডেব্রাইট বলল। কোনো মন্তব্য করল না শেরিফ। তবে সে যে ওর কথা বিশ্বাস করেছে তা তার চেহারায় স্পষ্ট। তোমার আঘাত কি গুরুতর? প্রশ্ন করল চিন্তিত শেরিফ। একটা বুলেট পাঁজরের চামড়া ছিঁড়ে নিয়েছে, আর একটা বাহুর মাসল। কি মনে হয় কেটে পড়তে পারবে? একবার টেন্ডার, আরেকবার শেরিফকে দেখলো যুবক। আমি তাহলে মুক্ত? অবশ্যই, বলল সে। আমি চাই তুমি এই মুহূর্তে কোমাঞ্চি ওয়েলস ছেড়ে সরে পড়ো। ওবির বাপসহ আরো 7টা ভাই আছে, সব এক একটা ধেরে শয়তান। নিচতায় কেউ ওবির চাইতে কোনো অংশে কম নয়। ওরা কেউ ব্যাপারটা মেনে নেবে না। ভয় পেয়ে পালিয়ে যেতে হবে, ভাবলো ডেব্রাইট। এটা কোনো কাজের কথা নয়। যত ভয়ঙ্করই হোক না কেন, ফাস্কেনদেরকে তাদের প্রিয় ওবির কুকীর্তির কথা না জানিয়ে ওয়েন ডেব্রাইট এখান থেকে পালিয়ে যেতে পারে না। ব্যান্ডেজ বাঁধা শেষ হতে শার্ট পরে উঠে দাঁড়ালো ও। মাথা ঘুরে ওঠায় পা টলে উঠল। পাঁজরের চামড়ায় টান পড়তে ভীষণ জ্বালা করে উঠল। চেহারা বিকৃত হয়ে গেল তার। তাড়াতাড়ি কাউন্টারের পেছনে গিয়ে একটা হুইস্কির বোতল তার দিকে ঠেলে দিল টেন্ডার। দামের কথা ভেবো না, এটা আমার তরফ থেকে। প্রবল ইচ্ছাশক্তি খাটিয়ে নিজেকে সামলে নেবার চেষ্টা করলো ওয়েন। কাউন্টারে ভর দিয়ে দাঁড়ালো। বোতল খুলে গলায় উপর করে ধরল। নির্জলা হুইস্কির ধাক্কা সামলে বোতল নামিয়ে রাখল। নজরে পড়ল 3 খদ্দেরের একজনের সাথে নিচু গলায় কথা বলছে শেরিফ। একটু পরই কথা শেষ করে চিন্তিত চেহারায় এগিয়ে এলো সে। হিউ বলছে কেউ যে ওর পিছু নিয়েছে, সেটাও অবিবোধ হয় টের পেয়েছিল। তাই শহরে পৌঁছেই উডি বার্কিকে দিয়ে বাড়িতে খবর পাঠিয়ে দিয়েছে। ভুরু কুচকে ভাবল যুবক, এজন্যই শয়তানটা এখানে পৌঁছার জন্য অমন তাড়াহুড়ো করে ঘোড়া ছুটিয়েছে। কারণ সে জানত এখানে পৌঁছলে বাপ ভাইদের সাহায্য পাওয়া যাবে। তবে হিসেবে গোলমাল করে ফেলেছে বজ্জাতটা। বুঝতে পারেননি এত তাড়াতাড়ি পৌঁছে যাবে ধাওয়াকারী।
তাই একজনকে বাড়িতে খবর দিতে পাঠিয়ে নিজে নিশ্চিন্ত মনে পান করতে সেলুনে ঢুকেছিল। শেরিফের কথায় চিন্তায় বাধা পড়ল যুবকের। তোমার ঘোড়াটা নিশ্চয় খুব ক্লান্ত। লেস মার্কারের স্টবল থেকে ওটা বদলে নিলে ভালো করবে। দাম বেশি নেবে না ও। রাগ চেপে রাখতে ব্যর্থ হলো ওয়েন। চিলেজ ভরা গলায় বলল, ফাসকনদের এত ভয় পেলে তুমি আইন রক্ষা করবে কি করে শেরিফ? শেরিফের চেহারা অন্ধকার হয়ে উঠল। গম্ভীর গলায় বলল, এখান থেকে মাত্র 16 মাইল দূরে ওদের বাড়ি। উডি বার্কির মুখে অবির ডাক শুনে সবাই যার যার হাতের কাজ ফেলে মুহূর্তে তৈরি হয়ে ছুটে আসবে একসাথে। এসে যখন দেখবে অবি খুন হয়েছে, তখন কারণ খুঁজবে না কেউ, তোমাকে বিনা প্রশ্নে খুন করবে। এটাই ওদের স্বভাব। পরিবারের একজনের উপর আঘাত এলে সবাই একজোট হয়ে মোকাবেলা করে ওরা। একটু থেমে তিক্ত গলায় আবার বলতে শুরু করলো, অবির বিরুদ্ধে তোমার অভিযোগ সত্যি বলে ধরে নিচ্ছি আমি। তাই বলে ভেবো না তোমার পক্ষ নিয়ে আমি বা শহরের লোকেরা ওদের বিরুদ্ধে দাঁড়াবো, কারণ সেই সামর্থ্য নেই আমাদের। আমরা সবাই ওদের সমঝে চলার চেষ্টা করি। তাছাড়া তুমি বিদেশি, তোমার পক্ষ নেবার মতো তেমন কোনো কারণও দেখছি না। ঘেমে উঠেছে মোটা শরীরের আইনের লোকটা। তার বুক, পিঠ আর বগলের ঘামে ভিজে গেছে শার্ট। ক্লান্ত গলায় আরও বলল, ফাস্কেনরা তাদের একজনকে খুইয়ে উন্মাদ হয়ে উঠবে। মহাতাণ্ডব শুরু করে দেবে শহরের উপর। সামনে যাকে পাবে তাকেই খুন করবে, তারপর ছুটবে তোমার পেছনে। সেই ঝুঁকি নিয়েও আমি তোমাকে পালিয়ে যেতে পরামর্শ দিচ্ছি। কেন জানতে চাও? কারণ তোমার মধ্যে আগুন আছে, অন্যায়ের প্রতিকার করার সৎসাহস আছে, যার প্রমাণ এখানে পড়ে আছে। হয়তো তুমি বা তোমার মতো আর কোনো সাহসী যুবকের হাত ধরেই আইনের শাসন একদিন এই এলাকায় প্রতিষ্ঠা পাবে। সেই আশায় তোমাকে পালাবার পরামর্শ দিচ্ছি আমি। আমার কথা শোনো ইয়াং ম্যান, এখনো সময় আছে। ঘোড়া পাল্টে ছুটতে শুরু করলে বেশ খানিকটা ব্যবধান তৈরি করে নিতে পারবে। কথা শেষ করে আগ্রহ নিয়ে তাকিয়ে রইল শেরিফ। চোয়ালে চেপে বসেছে ওয়েনের। অন্যরকম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এর মধ্যে। জীবনে কখনো যে ও পালায়নি তা নয়। কখনো ইন্ডিয়ানদের, কখনো রুলারদের, আবার কখনো বা পাসির হাত থেকে বাঁচতে পালিয়েছে। তবে সেসবের পেছনে কৌশলগত কারণ ছিল। আজকের ব্যাপার তার সাথে মেলে না। এতজনের বিরুদ্ধে সরাসরি লড়াই করা যদিও ওর একার পক্ষে এক কথায় অসম্ভব, তারপরও ফাস্কেনদের সম্বন্ধে শেরিফ যা বলল তাতে পালিয়ে যাওয়া হবে আরও বড় কাপুরুষতার কাজ। নিরীহ শহরবাসীর অনেক ক্ষতি হয়ে যাবে। ঝুঁকি নিয়ে হলেও এখানে থেকে বুড়ো ফ্যাসকেনের সাথে কথা বলতে পারলে হয়তো শান্ত করা যেতে পারে ওদের। তাতে যদি কাজ নাই হয় শেষ পর্যন্ত, তখন না হয় পালানোর কথা চিন্তা করা যাবে। তবে সে পালানো শুধু নিজের জীবন বাঁচাতে নয়, ভবিষ্যৎ মোকাবেলার প্রস্তুতির জন্য। সিদ্ধান্তে অনড় থাকলো ওয়েন ডেব্রাইট, আর চোখে শেরিফ আর টেন্ডারকে এক পলক দেখে নিয়ে দীর্ঘ পায়ে দরজার দিকে এগোলো। যাচ্ছ তাহলে? হ্যাঁ, তবে পালাতে নয়, খেতে। খুব খিদে পেয়েছে আমার। হাঁ করে ওর দিকে তাকিয়ে থাকলো লোক দুটো। 2 কাছাকাছি এক রেস্তোরাঁয় ঢুকে পড়ল ওয়েন ডেব্রাইট। এটা একটা মেক্সিকান রেস্তোরাঁ। মশলাদার সব উপাদেয় খাবারের সুগন্ধে ভেতরটা ভরে আছে। নাকে গেলে যে কারো খিদে জাগিয়ে ওঠার কথা, কিন্তু ওর খিদে নেই।
অথচ বেশ মনে পড়ছে। একটু আগেও খিদে চোখ করছিল পেট। তাহলে কি ঘটতে যাচ্ছে তাহলে কি ঘটতে যাচ্ছে ভেবে উদ্বেগে আছে বলে খিদে উবে গেল, না হঠাৎ করে সব উত্তেজনা শেষ হয়ে গেল বলে? অর্ডার নিতে ওয়েটার এসে দাঁড়ালো ওর টেবিলের পাশে। লোকটার শরীর থেকেও খাবারের গন্ধ আসছে। আগে এক কাপ কফি দাও, বলল। খাবারের অর্ডার একটু পরে দেব। 1 মিনিট পর গরম কফি রেখে চলে গেল ওয়েটার। যুবক তখন ভেবে চলেছে 16 মাইল, তার মানে উডি যদি খুব বেগেও ঘোড়া ছোটায় তাহলেও এই গরমে 2 ঘন্টার কমে পৌঁছতে পারবে না সে ফাসকেনদের বাড়ি। ওরাও যদি খবর পেয়ে সাথে সাথেই ছুটতে শুরু করে তাহলে এসে পৌঁছতে আরো 2 ঘন্টা। এর মধ্যে ঘন্টাখানেক চলে গেছে, তাহলে হাতে আরো 3 ঘন্টার মতো রয়েছে। সময়টা বিশ্রাম নিয়ে কাটালে শরীরের অবস্থার উন্নতি হতে পারে। তারপর খিদে লাগলে তখন খাওয়া যাবে ভেবে নিয়ে দ্রুত কফি শেষ করলো। দাম চুকিয়ে রাস্তায় বেরিয়ে এলো। খানিকটা এগিয়ে লেস মাংকারের লিভারি স্টেবলে ঘোড়া রেখে বেরিয়ে এলো সে। হোটেলে ঢুকে একটা রুম নিল দোতলায়। তারপর রুমে ঢুকে দরজা বন্ধ করে সোজা বিছানায় গা এলিয়ে দিল। মনকে অন্য চিন্তায় ব্যস্ত রাখতে চেষ্টা করলো। ভাবতে শুরু করলো এখান থেকে বেরিয়ে কলোরাডোর পশ্চিমে চলে যাবে। ওদিকটা সবুজ শ্যামল, এদিকের মতো অনুর্বর পাথরে নয়। ওদিকটা সবুজ শ্যামল, এদিকের মতো অনুর্বর পাথরে নয়। ওখানে গরু পালতে শুরু করবে ডেব্রাইট। যদিও ওদিককার বাজার তেমন লাভজনক নয়। তা হোক, লেগে থাকলে একদিন না একদিন উন্নতি করার সুযোগ নিশ্চয় আসবে। তা নাও যদি আসে, তবু আর এদিকে থাকবে না সে। এদিকে আর কোনো আকর্ষণ বাকি নেই ওর জন্য। ক্ষত স্থান দুটোর ব্যথা আর অস্বস্তিকর ভাবনা নিয়ে একসময় ঘুমিয়ে পড়ল যুবক। শেরিফের ধাক্কায় আচমকা ঘুম ভেঙে গেল ওর। জানালা বন্ধ করার কথা খেয়াল করেনি ঘুমাবার আগে। পশ্চিমে হেলে পড়া রোদ সরাসরি ভেতরে ঢুকে রুমটা অ্যাভেনের মতো তাতিয়ে তুলেছে। ওর সমস্ত শরীর ঘেমে গোসল হয়ে গেছে। ব্যান্ডেজ, শার্ট চুইয়ে বের হওয়া রক্তে বিছানার চাদর ভিজে গেছে। পাগলের মতো ওর ভালো হাতটা ধরে ঝাঁকাচ্ছে শেরিফ। ওঠো মিস্টার, জলদি উঠে পড়ো। ভীষণভাবে চমকে উঠল ওয়েন। ধর্মর করে উঠে বসল। আতঙ্কিত হয়ে ভাবল শেরিফ যে পথে ঢুকেছে, ফ্যালকেনেরাও সে পথে ওর অজান্তেই ঢুকে পড়তে পারত। মনে মনে নিজেকে অভিসম্পাত করল। উত্তেজিত চাপা গলায় বলে চলেছে শেরিফ, ওরা এসে পড়েছে, তোমাকে খুঁজছে। যদি আমার কথা শুনে তখনই বেরিয়ে পড়তে তাহলে এতক্ষণে 3 ঘন্টার দূরত্ব তৈরি করতে পারতে তুমি। এখন দাঁড়িয়ে পড়ল ডেব্রাইট। সাথে সাথে মাথা ঘুরে উঠল। তাড়াতাড়ি হাত বাড়িয়ে খাটের কোণা ধরে ফেলল। শরীরের বাঁ দিকটা আড়ষ্ট হয়ে আছে। কেমন যেন অবশ অবশ লাগছে। টনটন করছে বাঁ হাত। মাথা হালকা, বোধহীন মনে হচ্ছে। কি করা উচিত ওর? পালাবে? এখানে থাকলে তো ফ্যালকনদের মোকাবেলা করতে হবে, তাতে খুনোখুনি হবেই। আর যদি পালিয়ে যায় তাহলে শেরিফের কথা মতো ওরা এখানে তাণ্ডব চালাবে। কোনটা করবে ও? সিদ্ধান্ত নিতে পারছে না বলে রাগ হচ্ছে নিজের উপর। উত্তেজনায় কাঁপতে শুরু করেছে। ক্ষণিকের জন্য একটা সম্ভাবনার কথা মনে এলো ওর। যদি ওদের চোখে ধুলো দিয়ে কোনো মতে এখান থেকে পালানো যায় তাহলে ওরা হয়তো খোঁজাখুঁজি করবে, তারাও করবে। তারপর না পেয়ে একসময় হয়তো ক্ষান্ত দেবে। দুর্বল গলায় বলল,
রুমের ভাড়া দিতে হবে যে। সে আমি দেবক্ষণ, তারা লাগালো বৃদ্ধ শেরিফ। তুমি বাপু পালাও এখন, পেছনে তোমার ঘোড়া রাখা আছে। মাথা ঝাঁকিয়ে সায় দিল সে। দ্রুত বুট পরে ফিতা কষে বেঁধে নিল। তারপর শেরিফের পেছনে পেছনে চলল। কয়েক পা যেতে না যেতে নিচে রাস্তার দিক থেকে চড়া গলায় ধমকা ধমকির শব্দ আসছে শুনে দাঁড়িয়ে পড়ল। কান খাড়া করে বোঝার চেষ্টা করলো ব্যাপারটা। কয়েকজনের তর্জন গর্জনের সাথে অন্যরকম শব্দ কানে আসছে। পায়ে পায়ে জানালার পাশে এসে ধুলো মলিন পর্দা সরিয়ে বাইরে উকি দিল। রাস্তার ওপারে ডান দিকের হাত 50 দূরে সেই সেলুনটার আর্চের বাইরে 6জন লোককে গোল হয়ে দাঁড়ানো দেখতে পেল ওয়েন। আরেকজনকে দেখলো সবার ঘোড়ার লাগাম একসাথে ধরে দাঁড়িয়ে আছে। খুদে জটলার মধ্য থেকে দুজন প্রায় অচেতন কুঁকড়ে যাওয়া বারটেন্ডারের দেহটাকে উঁচু করে ধরে রেখেছে। আরেকজন বিশাল মুঠি পাকিয়ে লোকটার রক্তাক্ত মুখে একের পর এক ঘুষি মেরে চলেছে। প্রতিরোধ বা প্রতিবাদ করারও ক্ষমতা নেই লোকটার। অসহায়ের মতো মার খেয়েই চলেছে। প্রতিবার ঘুষির সাথে চিৎকার করে বলছে লোকটা, কোন দিকে গেছে সে? এই কুত্তার বাচ্চা, কোন দিকে? জলদি বল। মিলার নিরুত্তর। ডেব্রাইটের শার্টের আস্তিন খামচে ধরে টান দিল শেরিফ। চলে এসো তুমি, ভয় নেই। মিলার মুখ খুলবে না। ঘোল লাগা দৃষ্টিতে শেরিফের দিকে তাকালো। পর মুহূর্তে রিভলভার বের করে মিলারকে মারতে থাকা লোকটার পায়ের কাছে মাটিতে গুলি করল। থমকে গেল লোকটা সাথে সাথে। মাথা তুলে গুলির উৎস খুঁজতে শুরু করলো। চেঁচিয়ে উঠল ওয়েন, এই যে বেজন্মা, আমি এখানে। কথাটা বলেই জানালা থেকে মাথা সরিয়ে নিল। কিন্তু দেখে ফেলেছে ওরা। শেরিফ ততক্ষণে দরজার কাছে পৌঁছে গেছে দেখে জোর পায়ে তার পেছনে ছুটল। জানালা দিয়ে বৃষ্টির মতো গুলি এসে দেয়ালের গায়ে সিলিংয়ে বিঁধছে। একটা বুলেট ওর মাথার কয়েক ইঞ্চি উপর দিয়ে উড়ে গিয়ে দরজার উপরের কাচের প্যানেল গুঁড়ো করে দিল। পেছনের সিঁড়ি বেয়ে দৌড়ে নামছে শেরিফ। ফোঁস করে নাক মুখ দিয়ে বাতাস বেরোচ্ছে তার। হাঁপাতে হাঁপাতে খেকিয়ে উঠল, আহাম্মক গাধা কোথাকার! এখন আর পালিয়ে যাবার পথও খোলা রাখলে না। কি বলতে চাও তুমি? ওই ভালো মানুষ মিলারকে পিটিয়ে মেরে ফেলতে দেওয়া উচিত ছিল আমার? অসহ্য হয়ে উঠলে একসময় ও তোমার কথা ফাঁস করে দিয়ে বাঁচার চেষ্টা ঠিকই করত। এসো জলদি। আর দ্বিধা না করে ছুটল ওয়েন ডেব্রাইট। ঘুমের কারণে এখন কিছুটা সুস্থ বোধ হচ্ছে ওর। খিদেও লেগেছে, কিন্তু খাবার সুযোগ নেই এ মুহূর্তে। সিঁড়ির পাশে ঘোড়াটা স্যাডল পরানো অবস্থায় তৈরি আছে দেখল সে। স্যাডল ব্যাগটা বেশ ফোলা দেখা যাচ্ছে। ওটার পাশে দাঁড়িয়ে অধৈর্য করায় বলল শেরিফ, স্যাডল ব্যাগে খাবার আছে, পথে খেয়ে নিও। ঈশ্বরের দোহাই, ভাগো এখন। একলাবে স্যাডলে চড়ে বসল ডেব্রাইট। গলির শেষ মাথার দিকে মুখ ঘুরিয়ে ঘোড়ার দুপাশে স্পার দাবালো জোরে। 10 পাও এগোতে পারেনি, তার আগেই গলির ও মাথা দিয়ে ঢুকে পড়ল দুটো ঘোড়া। এদিকেই আসছে। যেমন বিশাল ঘোড়া তেমনি বিশালদেহী দুই আরোহী। একজন উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, ওই যে হারামজাদা! মনিবের বিপদ টের পেয়েছে ঘোড়া, তাই সংকেত পাওয়া মাত্র পেছনের পায়ের উপর ভর রেখে চট করে ঘুরে গেল। পলকে উল্টো দিকে ঘুরে ছুটতে শুরু করলো তীরবেগে। স্পার দাবিয়ে ওটার গতি বাড়িয়ে দিল ডেব্রাইট। সামনে দাঁড়ানো শেরিফের হাতে পিস্তল দেখতে পেল, যদিও ব্যবহার করার মতো করে ধরে রাখেনি সে ওটা। মনে মনে লোকটার প্রতি করুণা হলো ওর। সে নয়, আসলে ফ্যালকেনরাই এখানকার আইন। শরীরের উপর অংশ ঘোড়ার পিঠের সাথে ঝুঁকিয়ে ঝড়ের বেগে শেরিফকে পাশ কাটিয়ে ছুটল যুবক। পেছনে গুলির শব্দ হলো।
পেছনে গুলির শব্দ উঠল। বুলেটটা কোন দিকে গেছে লক্ষ্য করতে পারেনি ওয়েন। বাঁদিকে দুটো মাটির ঘরের মাঝখানে সামান্য ফাঁক নজরে পড়তে তার মধ্যে ঢুকে পড়ল। ওটুকু সময়ের মধ্যে বাঁদিকে পলকের জন্য তাকিয়ে দেখতে পেল বেকায়দা ভঙ্গিতে মাটিতে পড়ে আছে শেরিফ। তার নিঃস্ব শরীরটাকে ডিঙিয়ে মারিয়ে ছুটে আসছে দুই ফাসকেন। তারা খেয়ে জীবনে অনেকবার পালিয়েছে ওয়েন ডেব্রাইন, বেঁচেও গেছে। এবারও ওর পালানোর চেষ্টা সফল হবে না এই নোংরা অপরিসর গলিতে ফাসকেনদের হাতে মৃত্যু ঘটবে জানে না। যদি ঘটেই যায় তাহলে কিছু করার নেই, আর যদি বেঁচে যেতে পারে তাহলে শেরিফ হত্যার প্রতিশোধ নেবেই নেবে, প্রতিজ্ঞা করল সে মনে মনে। উপকারী বুড়ো লোকটার অসহায়ত্বের কারণ ভালোই বুঝতে পারছে সে এখন। তার মাটিতে লুটানো দেহটার কথা মনে হতেই চোয়াল শক্ত হয়ে চেপে বসল। নয়ে পড়া পুরনো কাঠের একটা বেড়ার টপকে এলো যুবক। ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা পুরনো টিন, কাঠের ভাঙাচোরা টুকরো, ভাঙা বোতল, আবর্জনার স্তূপ মারিয়ে ঘরবাড়ির ফাঁক ফোকর দিয়ে এক ছুটে শহরের শেষ প্রান্তে চলে এলো। করণীয় নিয়ে মুহূর্তের জন্যে দোটানায় ভুগে শেষে উত্তর দিকে ঘোরালো ঘোড়ার মুখ। মাথা ঘুরিয়ে দেখে নিল দুজনের সাথে আরো তিনজন যোগ দিয়ে একযোগে ছুটে আসছে। চিন্তার রেখা ফুটল ওর কপালে। ফ্যাসকেনদের শাস্তি দিতে হলে বেঁচে থাকতে হবে, আর সেজন্য সুযোগ তৈরি করে নিতে হবে। স্যাডল বুটে ওর রাইফেলটা রেখে দিয়েছে শেরিফ। গুলির পাউচটা জায়গা মতোই আছে। মুহূর্তের জন্য বেদনায় ছেয়ে গেল মন। এক ঝটকায় রাইফেল বের করে নিল। ওদেরকে দেরি করিয়ে দিতে কিছু কৌশল খাটাতে হবে। চেম্বারে গুলি ভরে প্রথম থেকে পেছনে লাগা দুটো ঘোড়ার একটার বুক লক্ষ্য করে যত্নের সাথে একটা গুলি করল। তীব্র বেগে ছুটন্ত ঘোড়াটা আচমকা ডিগবাজি খেল দুটো। আরোহী কিছু বোঝার আগেই স্যাডল থেকে উড়ে গেল অনেকখানি। মাটিতে ধরাস করে আছড়ে পড়ে 10-12টা গড়ান দিল। সঙ্গে সঙ্গে অন্যরা গুলি করতে আরম্ভ করলো। গুলি এড়াতে দ্রুত এঁকে বেঁকে ছুটল ডেব্রাইন। ওই অবস্থায় পেছনে তাকিয়ে দেখল চার ফ্যাসকেনদের দুজন ঘোড়া থেকে নেমে গুলি চালিয়ে যাচ্ছে অনবরত। অন্য দুজন পড়ে যাওয়া ফ্যাসকেনের সাথে কথা বলছে। সে ততক্ষণে সামলে নিয়ে মাটি থেকে উঠে ধুলো ঝাড়তে শুরু করেছে। চোখ মোটা করে নিজের মৃত ঘোড়াটাকে দেখছে। একটু পর আবার তাকালো ওয়েন। দেখতে পেল শহরের দিক থেকে আরো তিনজন তেড়ে আসছে। মোট 8 জন। 8 ফাসকেন। মৃত শেরিফের ভাষায় এরা প্রত্যেকেই অবির মতোই নীচ প্রকৃতির। ন্যায় অন্যায় বোঝে না, মানে না। আইনের দৃষ্টিতে অপরাধী হয়েও শক্তির জোরে আইনকেই বুড়ো আঙুল দেখায়। প্রমাণ আজ নিজের চোখেই দেখেছে ওয়েন। এরা সভ্যতার শত্রু, তাই সভ্যতাকে বাঁচাতে হলে এদের শেষ করতে হবে। ওদের গতি আপাতত থামিয়ে দিতে পেরেছে ওয়েন। শহর থেকে নতুন ঘোড়া এনে আবার ধাওয়া শুরু করার আগে অন্তত মাইল 2 এগিয়ে যেতে পারবেও। সন্ধ্যা এগিয়ে আসছে। এ অবস্থায় এগিয়ে থাকাই বুদ্ধিমানের কাজ হবে। ছুটছেও। একটা চিন্তা অস্বস্তিতে ফেলে দিয়েছে এর মধ্যে। শেরিফকে যে ওরা খুন করেছে সেটা বাইরের কেউ দেখেছে বলে মনে হয় না। কারণ সামান্য যা দেখতে পেয়েছে ও, তাতে মনে হয়েছে ফ্যাসকেনরা শহরে ঢোকার সাথে সাথে বাসিন্দারা সবাই শহর খালি করে পালিয়েছে, নয়তো দরজায় খিল এঁটে ভেতরে লুকিয়ে পড়েছে। তাদের কেউ দুর্ঘটনা বশে যদি আসল ঘটনা দেখেও থাকে প্রকাশ করার সাহস পাবে না কোনোদিনও। এই অবস্থায় ফ্যাসকেনদের চাইলে ওই খুনের দায়ও ডেব্রাইটের ঘাড়ে গছাতে পারে।
এক কাজে দুই কাজ হবে তাহলে, এবং ওকে জীবিতই ধরতে হবে ওদের। এমন কোনো কথাও নেই, লাশটা পেলেই চলবে। আর যদি ও কোনো মতে বেঁচেই যায়, তাহলে ব্যাপারটাকে এমনভাবে সাজাবে যাতে ওকে শেরিফ হত্যার দায়ে ওয়ান্টেড ঘোষণা করা হয়। মাথার উপর যথেষ্ট পরিমাণে নগদ টাকা পুরস্কারের টোপ ঝোলানো হয়। চিন্তায় পড়ল ওয়েন ডেব্রাইট। এখন চাইলেও এদের সাথে মোকাবেলা না করে থাকার পথ নেই ওর। ছুটন্ত ঘোড়া থেকে আচমকা পড়ে যাওয়ার ধাক্কা কাটিয়ে হ্যাঁচড়ে পাশে উঠে দাঁড়ালো লি ফাস্কেন। বিভ্রান্ত চেহারায় পা টেনে টেনে মৃত ঘোড়ার দিকে এগোলো। পাশাপাশি ছুটতে থাকা তার ভাই মিড বাধ্য হয়ে থেমে পড়ল। পেছন পেছন আসা অন্য তিন ভাই ডিক, এড ও ডেভ ওকে পড়ে যেতে দেখে দ্রুত ছুটে এসে দাঁড়ালো পাশে। এড আর মিড দুজনে পালাতে থাকা যুবকের দিকে গুলি ছুটছে। পরিবারের সবার ছোট লি ফাস্কেন, কয়েকদিন শেভ না করা, অপরিষ্কার চেহারা। অবশ্য দাড়ি গোঁফ এখনো ঘন কালো হয়ে ওঠেনি ওর। তার মধ্যে সারা মুখ ব্রণের ঠাসা। অকথ্য অশ্রাব্য খিস্তি করতে করতে ঘোড়ার নিচে আটকা পড়া রাইফেল টেনে বের করে এনে তাক করে দাঁড়ালো সে। তারপর ওয়েনের উদ্দেশ্যে গুলি ছুড়তে শুরু করলো। ভাইদের মধ্যে সবার বড় এড ভাবলেশীন চেহারায় বলল, এত দূর থেকে গুলির লাগানো যাবে না ওর গায়ে। ডেভ, তুমি লির জন্য একটা ঘোড়া নিয়ে এসো গে, যাও। ডেভ চলে গেল। শহরের দিক থেকে তখনই আরো তিনজন, ওদের বাপ বুড়ো বিল ফাস্কেন, দুভাই হার্ব এবং কন, এসে বাকিদের সাথে যোগ দিল। গুলি ছোড়া বন্ধ করে দিল লি। চিন্তিত চেহারায় তার দিকে তাকালো বড় ভাই। শেরিফকে তুমিই গুলি করেছ? ছোট বাচ্চা দুষ্টুমি করতে গিয়ে ধরা পড়লে যেমন চেহারা করে, তেমনি চেহারা হলো ছেলেটার। কাছুমাছু হাসি এসে সামান্য নট করল। কেউ দেখেছে? শেরিফ, আমি, মিড আর ওই শয়তান খুনিটা ছাড়া গলিতে কাউকে দেখিনি। তুমি নিশ্চিত? হ্যাঁ। গভীর দৃষ্টিতে ওকে কয়েক মুহূর্ত দেখলো এর। তাহলে ওই লোকটাকে ধরে আনতেই হবে আমাদের। বাপ বেঁচে থাকলেও প্রায় 40 বছরের এডি সংসারের প্রধান বর্তমানে। তার কথাতেই সব কাজ চলে। অনুতাপহীন কণ্ঠে মন্তব্য করল সে। বুড়োটা খুন হয়ে ভালোই হয়েছে। এখন ডেভ আমাদের কাউকে শেরিফ নির্বাচিত করার ব্যবস্থা করে ফেলতে পারবে। কয়েক মিনিটের মধ্যে শহর থেকে নতুন একটা ঘোড়া নিয়ে ফিরে এলো ডেভ। মৃত ঘোড়া থেকে স্যাডল খুলে ওটাতে পরিয়ে চড়ে বসলো লি। গম্ভীর গলায় হাঁক ছাড়ল এড। চলো এবার সবাই বজ্জাতটাকে ধরি গিয়ে। ছুটল ওরা সার বেঁধে। পলায়ন পর খুনিটাকে সবাই দেখতে পাচ্ছে। মাইল দেড় কি দুই আগে ছুটছে সে। তাই টেইল অনুসরণের কষ্ট না করে ওরা নিশ্চিন্তে তাড়া করে চলছে। বিস্তৃত সমতল ভূমির উপর দিয়ে চলছে সবাই, চিতার মতো ক্ষিপ্ত গতিতে। এই মুহূর্তে তাদের সবার মনে অদ্ভুত এক চিন্তার ঐকসুর বেজে চলেছে। ওরা জানে এই প্রথমবার ফ্যাসকেন পরিবারের উপর আঘাত এসেছে। ওই হাত এখনই ভেঙে চুরমার করে না দিতে পারলে কোমাঞ্চি ওয়েলসে ফাস্কানদের রাজত্ব অচিরে ফুরিয়ে যাবে। চারদিক থেকে একের পর এক হামলা হবে। একসময় ভেঙে পড়বে পারিবারিক ঐক্য, দাপট হারিয়ে সবার চোখে খেলো হয়ে যাবে। কাজেই ডেব্রাইটকে তাদের চাই। দিনের আলো ফুরিয়ে দ্রুত অন্ধকার নেমে এলো। আরও একটু পর ঘোড়া থামিয়ে দাঁড়িয়ে পড়ল বিল। সবার আগে ছিল সে। দেখতে পাচ্ছি না ওকে। এই অন্ধকারের টেইল দেখে চলাও সম্ভব নয়। কিছু ভেবে নিয়ে মুখ খুলল এড। আমি আর ডেভ এখানেই থাকছি। তোমরা সবাই চলতে থাকো। থামবে না কেউ।
রাতে যদি ওকে না পাও তাহলে সকালে দুদলে ভাগ হয়ে টেইল খুঁজে নেবে। যদি টেইল না পাও তাহলে ডেবের জন্য ফোগাটির রোড হাউসে অপেক্ষা করবে। যাও সবাই, চলতে শুরু করে দাও। যতক্ষণ দেখা গেল ওদের চলে যাওয়া দেখল সে। তারপর নেমে নিজের আর ডেবের ঘোড়া দুটোকে খুঁটা পুঁতে বাঁধল। দেব আগুন জ্বালানোর জন্য কাঠ সংগ্রহ করলো। একটু পর আগুন জ্বেলে স্যাডল বাঁধা ব্যাগ থেকে খাবার বের করে সাফার তৈরিতে মন দিল। দেবের কাঠ দেখতে দেখতে তাকে বেজির সাথে তুলনা করলো এর। পরিবারের একমাত্র শিক্ষিত ডেব স্মার্ট, ধূর্ত এবং নীতিজ্ঞানহীন। কোমাঞ্চি ওয়েলসের 100 মাইলের মধ্যে ওই একমাত্র লয়ার। ভাইদের নির্মম নিষ্ঠুরতা আর নিজের নীতিহীনতা দিয়ে মোটামুটি সাইজের একটা রাঞ্চ জোগাড় করে ফেলেছে সে। সমস্যা হচ্ছে রাঞ্চটা এত লোকের জন্য যথেষ্ট নয়, বিশেষ করে যখন সবচাইতে ভালো সারের দামও $4 বেশি ওঠে না। তার উপর যথেষ্ট খদ্দেরের আকাল পড়লে সত্যি সত্যি পরিবারের খরচ মেটাতে হিমশিম খেতে হয় তাদের। ডেভ আওয়ার জাস্টিস অব দি পিস, আপন মনে হাসল এড। একটাই ন্যায় বিচার করে ও, আর সেটা অবশ্যই ফাস্কেনদের পক্ষে। ওর বিচারে শাস্তির ভয়ে সারা দেশ ফাস্কেনদের সমস্ত চাহিদা নির্দ্বিধায় পূরণ করে থাকে। ডেবের সাফার তৈরি করা হয়ে গেছে। ভাগের বিন আর 2 কাপ ধুমায়িত কফি খেয়ে স্যাডলে মাথা রেখে শুয়ে পড়ল এড। কিছুক্ষণের মধ্যে তলিয়ে গেল গভীর ঘুমে। ফ্যাসকেনদের 6 সদস্য শত্রুর সন্ধানে ছুটে চলেছে রাতের অন্ধকারে। ফ্যাসকেনদের 6 সদস্য শত্রুর সন্ধানে ছুটে চলেছে রাতের অন্ধকারে। চুপচাপ, নিজেদের মধ্যে চিন্তার অদ্ভুত মিল থাকায় কোনো কথা বলার প্রয়োজন পড়ছে না ওদের। এভাবে ছুটে শত্রুকে ধরতে পারার সম্ভাবনা যদিও খুবই কম, তবু ছুটছে ওরা। ওদের বেঁচে থাকার যেন একটাই উদ্দেশ্য এখন, তা হচ্ছে চ্যালেঞ্জকারী শত্রুকে ধরা। মাঝরাত এসে চলে গেল, তবু চলা থামায়নি তারা। রাত প্রায় 2টোর দিকে আকাশের গায়ে উঁচু একটা বাড়ির কাঠামো ফুটে উঠল 1.5 মাইলের মতো দূরে। ঘোড়া থামিয়ে দাঁড়িয়ে পড়ল বুড়ো বিল। সেদিকে তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। অন্যরা সবাই তার পেছনে দাঁড়ালো। একটু পর ডিক জিজ্ঞেস করলো, কি ভাবছো বাবা? হারামজাদা ওখানে আছে মনে হয় তোমার? অসম্ভব নয়, আমরা কি দেখব একবার? মন্দ হয় না। অবিদ দুটো গুলি শুনেছি, লেগেছে ওর গায়ে। বিশ্রাম নিতে ওকে থামতে হবেই। চলো যাই, একবার দেখেই আসি। বাড়ির লোকজন যদি শয়তানটাকে লুকিয়ে রাখে তাহলে আমরা বের করে দেয়ার ব্যবস্থা করব, দীর্ঘ আস্থার সাথে বলল সে। দল বেঁধে বাড়িটার দিকে এগোলো সবাই। 100 ফুট মতো দূরে থাকতে ডিক আর লি চুপিসারে সরে পড়ল দল থেকে। বাড়ির সামনে এসে ঘোড়া থেকে নামলো দুজনে। তারপর বাইরের ঘরগুলো খুঁজতে শুরু করলো। অন্য 3 ছেলেকে নিয়ে বুড়ো সোজা এসে বড় ঘরের সামনে থামলো। মেড আর হার্ব নিঃশব্দে সরে গিয়ে ঘরের দুপাশে আড়ালে দাঁড়িয়ে থাকলো। হ্যালো, বাড়িতে কেউ আছো? হাঁক ছাড়লো বুড়ো। একটা ল্যাম্প জ্বলে উঠল ভেতরে। দরজার ফাঁক দিয়ে ওটার আলোর ছিঁড়ে ফোটা বাইরে বেরিয়ে আসছে। দরজার পাল্লার পিপহোল মুহূর্তের জন্য অন্ধকার হয়ে গেল। কেউ উকি দিয়ে বাইরে দেখছে। তারপর খুলে গেল দরজা। রাইফেল হাতে, নাইট শার্ট পরা এক লোক দাঁড়িয়ে আছে ওখানে। সঙ্গী পাওয়া গেছে মনে করে লোকটার মন খুশি হয়ে উঠল। হালকা গলায় বলল সে, দাঁড়িয়ে কেন, ভেতরে চলে এসো। আগন্তুকদের ঢোকার সুবিধা করে দিতে দরজা ছেড়ে পিছিয়ে দাঁড়ালো। ঘোড়া থেকে নেমে ঘরের ভেতর পা রাখলো বিল।
তার পেছনে এসে দোরগোড়ায় দাঁড়িয়ে পড়ল কন। মিড আর হার্ব আসা পর্যন্ত দরজায় দাঁড়িয়ে থাকলো সে। তারপর তিন ভাই ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। পিস্তল বের করে সিঁড়ির দিকে এগোলো কন। উপরে উঠে চিলেকোঠা খুঁজে দেখার ইচ্ছা। ওদের কাণ্ড দেখে মালিকের মুখ থেকে স্বাগত হাসিটা মিলিয়ে গেল। চোখ সতর্ক হয়ে উঠেছে। কি চাও তোমরা? গদগদ করে উঠল বিল। আমার এক ছেলের খুনিকে খুঁজছি। দেখেছ তাকে? বুড়োর পেছনে দাঁড়ানো ছেলেদের দিকে তাকালো বাড়ির মালিক। চেহারায় উদ্যত্ত ফুটছে। উপরে ততক্ষণে কনের ইশারা পেয়ে দুভাই আরেক বন্ধ দরজার দিকে পা বাড়িয়েছে। খেপে উঠল বাড়ির মালিক। গলা চড়িয়ে বলল সে, এখনই বেরো আমার বাড়ি থেকে। তোমরা আইনের লোক নও। সে এখানে থাকলেও তোমাদেরকে বলতাম না আমি। পাত্তা দিল না বুড়ো ফাসকেন। মিট যাও, পাশের রুমটা দেখে নাও ভালো করে। মিট পা বাড়াতে মালিক তার বাহু চেপে ধরল। যাবে না, ও ঘরে আমার স্ত্রী আছে। ঝটকা মেরে হাত ছাড়িয়ে দরজার দিকে পা বাড়ালো মিট। রাইফেল উঁচু করল মালিক। সঙ্গে সঙ্গে পাশ থেকে রিভলভারের বাট দিয়ে তার কপালে শক্ত আঘাত করল বিল। প্রচণ্ড আঘাতে গুঙিয়ে উঠল লোকটা, লুটিয়ে পড়ল। সাথে সাথে জ্ঞান হারিয়েছে সে। দরজা ঠেলে ভেতরে গেল মিট। বেডরুম থেকে ভারী কিছু একটা শব্দ এলো। প্রায় সাথে সাথে পিছিয়ে এলো সে। ডান গালে হাত দিয়ে ধরে রেখেছে। তার আঙুলের ফাঁক দিয়ে রক্ত বেরিয়ে আসছে। ওদিকে চিলেকোঠা থেকে লাফিয়ে নেমে বেডরুমের দিকে দৌড়াচ্ছে কন। উত্তেজনায় চকচক করছে চোখ। জিভ দিয়ে বার কয়েক ঠোঁট চেটে নিল। দরজার কাছে গিয়ে মাথা সোজা করে ডাইভ দিয়ে বেডরুমে ঢুকে পড়ল সে। বেডরুমের খোলা দরজা দিয়ে কয়েক মুহূর্তের জন্য একটা নারী দেহ দেখতে পাওয়া গেল। কনের দিকে জ্বলন্ত একটা কাঠের টুকরো বাড়িয়ে ধরে আক্রমণাত্মক ভঙ্গিতে নামাচ্ছে। তবে দেরি করে ফেলেছে সে। ক্ষিপ্ত গতিতে মেয়েটির পেছনে পৌঁছে গেল কন। পিস্তলের বাট দিয়ে মাথার পেছনে মারল। সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে পড়ে গেল মেয়েটি। পড়ে থাকা অজ্ঞান দেহটার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রইল কন কয়েক মুহূর্তের জন্য। মাথা ফেটে দরদর করে রক্ত পড়ছে তার। দেহটা ডিঙিয়ে বেডরুম থেকে বেরিয়ে এলো সে। পেলে? প্রশ্ন করল বিল। মাথা নাড়ল কন। ডিক আর লিও ততক্ষণে বাইরের ঘরগুলো খোঁজা শেষ। এ ঘরে এসে ঢুকেছে। ওদিকে কাউকে পেলাম না বাবা। হতাশ শোনালো লির গলার স্বর। তাহলে আর কি, চলো যাই। শুয়োরের বাচ্চা বোধ হয় এদিকে আদেও আসেইনি, রাগ করে বলল বুড়োটা।